নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিনের ভিডিওটা ভিউ অনেকটা কম হয়েছে, কারণ সাধারণত এই ধরনের ঘটনা সবাই শোনেন না বা ধৈর্য রাখতে পারেন না, এটা বলা চলে। কিন্তু ঘটনার শেষ পর্যন্ত না শুনলে তো সেটা অনেকেই বুঝতে পারবেন না। কাজেই যারা এখনো শোনেননি তাদের আমি অনুরোধ করব অবশ্যই প্রথম পর্বটি শুনে নেবেন। তো আজকে অন্তিম বা শেষ পর্ব। আমি তো বলেছিলাম দুটি পর্বে ঘটনাটি বলবো। তো আগের পর্বের কিছুটা আগে আপনাদের মনে করিয়ে দিই, আর পাশাপাশি বলে রাখি অনেকে অনেক কমেন্ট করেছেন। আমি একটু ব্যস্ত রয়েছি কটা দিন, ওই জন্য আমি কমেন্টের উত্তর দিতে পারিনি। তবে আমি সবার কমেন্টের উত্তর দেবো এবং খুঁজে খুঁজে প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি ধরে ধরে উত্তর দেবো, সে ছোট হোক বড় হোক অবশ্যই দেব। আর আগের দিন আমি যেখানে ঘটনাটা শেষ করেছিলাম একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে নগেন্দ্র নারায়ণ ঘোষ। ওনার তো যাই হোক, মামিমা বলেছিলেন যে বিয়ের সময় তুই কিন্তু অবশ্যই এই মকরমুখ বালাজোড়া, মামিমার যেটা আর কি, মামিমা বলছি বটে, কিন্তু আসলে তো নগেন্দ্র নারায়ণকে দত্তক নিয়েছিলেন ওই মামা এবং মামি, তা একদিকে তার মাও বলা চলে। তা উনি বলেন যে অবশ্যই কিন্তু এটা বিয়ের সময় তুই বৌমাকে পরিয়ে দিবি, দেখিস কেউ যেন ওটা বেচে না দেয়। আর হচ্ছে আরেকটা কথা বলেছিলেন যে আমাকে স্মরণ করে যেন বৌমা ওটা পড়েন, আর তুইও তো বালাটা দেখবি, তখন তো তোরও আমার কথা মনে পড়বে। একটা বুক ভরা আশা, হ্যাঁ, সেই জায়গা থেকে তো উনি বালা জোড়া দিয়েছিলেন। তো এবারে কিন্তু যখন সেই দিনটা আসলো, অর্থাৎ জমিদার আদিত্যনাথের মেয়ের সঙ্গে যখন নগেন্দ্রর বিয়ে হলো, সেই দিন কিন্তু নগেন্দ্র পুরোপুরি ভুলে গেল ওই বালাটা পরিয়ে দেওয়ার কথা তার স্ত্রীকে। তা যাই হোক, এটা হলো। এবার ব্যাপারটা হচ্ছে যে পাশাপাশি তার কিন্তু মনেও ছিল না যে বালা জোড়া সে কোথায় রেখেছে। তো এবার কেন গয়না, তার বাড়ির যা গয়না ছিল, অর্থাৎ তার মায়ের কিছু গয়না ছিল, টুকটাক কিছু গহনা, যেগুলো বন্ধক দিয়ে সে পড়াশোনা করেছিল, পরে মামা সেটা টাকা দিয়ে কিন্তু ওই গয়নাগুলো ছাড়িয়ে নিয়েছিল। সেই টুকটাক গহনা একটা বাক্সের মধ্যে ছিল, যার মধ্যে মামির অন্যান্য অনেক মানে টুকটাক যা গয়না মামির সেগুলোও ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু এই বালাজোড়া ছিল না। এই বালাজোড়া কিন্তু মামিমা নগেন্দ্র নারায়ণের হাতে আলাদাভাবে দিয়েছিলেন। ফলে সেই বালাটা কোথায় রেখেছেন, কি বৃত্তান্ত, সমস্ত তিনি তো মানে ভুলে গেছেন। এবার বিবাহ মিটে যাওয়ার পর 3-4 দিন বাদে উনি একদিন স্বপ্ন দেখলেন যে মামিমা ওনাকে বলছে যে তোকে আমি পই পই করে বললুম যে তুই তোর বিয়ের সময় এই বালা জোড়া তোর স্ত্রীকে পরিয়ে দিবি। হ্যাঁ, তিনি যেন বিয়ের সময়, সে যেন বিয়ের সময় বালাজোড়া পরে থাকে। সে তো তুই পড়ালিই না, পড়ানো তো দূরের কথা, তুই বালাজোড়া কোথায় রেখেছিস এটা তুই ভুলে গেলি। এটা কিন্তু তুই ঠিক করলি না। মামিমা কিন্তু এই কথাটি বলার পরই কিন্তু নগেন্দ্র নারায়ণের ঘুমটা ভেঙে যায়। এবার ঘুম ভাঙার সাথে সাথে মামিমার প্রতিটি বলা কথা সেটাও যেমন মনে পড়ে যায়, এবং বালা জোড়া সুরক্ষিতভাবে কোথায় রাখা আছে সেই কথাটাও কিন্তু তার মনে পড়ে যায়। তিনি তখন বুঝতেই পারলেন যে আমার তো বিরাট বড় ভুল হয়ে গেল। এই মনে করে তিনি কিন্তু তার মামার সাথে, মামাকে গিয়ে বলেন যে মামা, আমি তো মনে আমার ছিলই না, তোমারও কি মনে ছিল না? তখন মামা বলে এটা সত্যি কথা যে ওই মুহূর্তে, বিবাহের ওই মুহূর্তে মামারও কিন্তু ব্যাপারটা মনে পড়েনি। উনি একে অসুস্থ ছিলেন, বয়সও হয়েছে, ওনার মনে পড়েনি। কিন্তু উনি বললেন যে পরে কিন্তু আমার মনে পড়েছিল। তা আমি তখন ভাবলাম থাকবে, যখন পড়ানোই হয়নি আর ওই বালা তুই কোথায় রেখে দিয়েছিস, ঠিক আছে বিয়ে থা ঠিক মতো মিটে যাক, দিন কয়েক যাক, তারপরে আমি বলবো যে তুই খুঁজে একটু দেখ মাইমার বালাটা কোথায় আছে।
এই কথা মামা তখন বললেন। যাই হোক, এইভাবে মানে ওনার তো একটা ভেতরে তো অলরেডি গিল্ট ফিলিং শুরু হলো। যাই হোক, ওই দিনই কিন্তু তার আগে উনি কিন্তু ওনার স্ত্রীকে পুরো ব্যাপারটা জানালেন, স্বপ্নের ব্যাপারটাও জানালেন, সব কিছু জানালেন। তখন ওনার স্ত্রী বলল যে হ্যাঁ, আপনি তো একটা অপরাধ করে ফেলেছেন, আপনার অন্যায় হয়েছে, বালাজোড়া তো আমাকে দেওয়ার উচিত ছিল আপনার। তখন উনি বললেন যে হ্যাঁ, এরকম এরকম আমি ভুলে গেছি, তো আমি বালা তোমাকে আজকেই বার করে দিচ্ছি, কালকে সকাল হলে পর তুমি ঠাকুরের পায়ে ছুঁয়ে কিন্তু ওই বালাটা তুমি কিন্তু পরে নিও। তখন স্ত্রী সম্মতি জানালেন এবং বললেন ঠিক আছে, আমি ওই বালা সকালে চান করে ঠাকুরের পায়ে ছুঁয়ে পরে নেব। এবার স্ত্রীর তো প্রচুর গহনা, কারণ তিনি জমিদারের মেয়ে, তার একমাত্র যেহেতু সন্তান তিনি, তার প্রচুর প্রচুর অলংকার। এবার সেই অলংকার তিনি তো খোলা পোড়া করেন, কিন্তু নগেন্দ্র নারায়ণ কিন্তু বলে দিলেন যে দেখো, এটা তো আমার মামিমা দিয়েছেন, আর মামিমা মানে কি, উনি আমার মা দিয়েছেন, তার দেওয়া আশীর্বাদী বালা তুমি কিন্তু কোনোদিনও কখনো হাত থেকে খুলো না। তখন তাতে কিন্তু তার স্ত্রী কমলা তিনি কিন্তু সম্মতি জানিয়েছিলেন। যাই হোক, নগেন্দ্র নারায়ণের স্ত্রী কমলা উনি তো মনস্থির করে ফেললেন যে পরদিন ওই বালা পরবেন। ওই রাত্রে কিন্তু নগেন্দ্র নারায়ণ আবার কিন্তু মামিমাকে স্বপ্নে দেখলেন। মামিমা প্রচণ্ড ক্রোধিতভাবে বলছেন যে তুই তো আমার বালার গুরুত্বটাই বুঝতে পারিসনি। হ্যাঁ, তুই বালাটার গুরুত্বও বুঝতে পারিসনি, এবং তুই কিন্তু ওই বালা যে আমি কেন দিয়েছি, হ্যাঁ কেন পড়তে দিয়েছি, বা আমার যে আশীর্বাদ তার যে একটা মূল্য, সেটাও তুই বুঝতে পারিসনি। আমি তোকে বলছি শোন, ওই বালা কিন্তু তোর স্ত্রীকে তুই পড়তে দিস না। পড়তে দিলে তোদের কিন্তু ভালোর থেকে খারাপই হবে বেশি। তোরা কিন্তু আমার ক্রোধের শিকার তোরা হবি, এবং আমি কিন্তু তখন আর নিজেকে ধরে রাখতে পারবো না। তুই বারবার করে বলে দিচ্ছি, যখন পড়াসনি ওই বালা তুই আর পড়াস না, ওতে কিন্তু খারাপই হবে। এই কথা কিন্তু নগেন্দ্র নারায়ণ কিন্তু তার মানে স্বপ্নে দেখলেন। এবার পরদিন যেমন তার স্বামী, কমলা দেবীর স্বামী যেরকম বলে দিয়েছেন, সেরকমভাবে তিনি তো ঠাকুরের পায়ে ছুঁয়ে ওটা কিন্তু পড়তে গেলেন আর কি। আর নগেন্দ্র নারায়ণ ভাবলেন যে যেহেতু পড়ানো হয়নি, মামির আত্মা খুব মানে কষ্ট পেয়েছে, আর মামিও বলেছে যে আমার আত্মা প্রচণ্ড কষ্ট পেয়েছে তোর এই ব্যবহারে, তো ওই জন্যই তিনি ক্রোধিত হয়েছেন, তিনি অভিমান করেছেন। ঠিক আছে। পরদিন তো স্ত্রী ওই বালাটা পড়তে যান। পড়তে গিয়েই কিন্তু বিপত্তি তৈরি হয় বা বাধা আসে। বালার পেছনে কোনো একটা অংশ বা কিছু ছিল, সেখান থেকে কিন্তু ওনার হাতটা প্রচণ্ড মানে একটা বেশ বড় একটা তৈরি হয়, এবং সেখান থেকে কিন্তু ব্লিডিং হওয়া স্টার্ট হয়। কিন্তু ওনার স্ত্রী যেহেতু শাশুড়ি মার আশীর্বাদী বালা, তা সত্ত্বেও কিন্তু বালা জোড়া হাতে পরে নেন। হাতে পড়ার পর কিন্তু ওনার একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়, সেটা হচ্ছে দুটো হাতেই প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে, মানে যন্ত্রণায় দুটো হাত ভেঙে পড়ছে। তা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু বালা জোড়া কিন্তু খোলেননি। তো এইভাবে তো দিন এগোতে থাকে। এবারে মানে যত দিন যেতে থাকে, ব্যথা তো কমার নাম নেয় না, ব্যথা মানে যেন ক্রমশ বাড়তে থাকে। তো এই রকমভাবে প্রায় মাস 3 কেটে যাওয়ার পর কিন্তু নগেন্দ্র নারায়ণ কিন্তু আবার স্বপ্ন দেখেন এবং বলেন যে তুই তো স্ত্রীকে বালা খুলে রাখতে বল, কারণ ও যত মানে বালা পড়ে থাকলে ওর কিন্তু এই রকমই কষ্ট পেতে থাকবে এবং তোদের কিন্তু ভালো হবে না। তুই যখন তখনই পড়াসনি, আমি এই বালা আর পড়াতে দেব না। তুই তো স্ত্রীকে বল বালা খুলে ফেলতে। তো যাই হোক, 3 মাস বাদে এই স্বপ্নটা দেখার পর উনি তখন উঠে ভাবলেন, মানে ঘুম থেকে উঠে উনি ভাবলেন যে পরদিন যে মামিমা এরকম স্বপ্নের কোনো মানে মামিমা যে বলছেন এরকম কোনো ভিত্তি নেই, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত,
ও কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যেতে লাগলো, যেহেতু জমিদারের একমাত্র কন্যা, জমিদার মশাই প্রচুর ডাক্তার বদ্যি সবাইকে ডেকে এনে দেখালেন, কিন্তু হাতের ব্যথা উত্তরোত্তর এমনভাবে বৃদ্ধি পেল এবং সেই ঘাও কিন্তু শুকোতে অনেক সময় লেগেছিল। যাই হোক, ঘা কিন্তু শুকিয়ে গেছিল পরে, কিন্তু হাতের ব্যথায় এমন অবস্থা হলো। এবার ওনাকে তো সে অর্থে সেভাবে কাজকর্ম করতে হতো না, দাস দাসী বাড়িতে প্রচুর ছিল, কিন্তু উনি নিজে কিন্তু ফিল করতে লাগলেন যে ওনার হাতের কিন্তু হাত অবশ হয়ে যাচ্ছে এবং হাতের কর্মক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমতে লাগছে। তখন এবার স্বামী স্ত্রী দুজনেই এই ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না যে কি হচ্ছে না হচ্ছে। তখন যখন খুব বাড়াবাড়ি পর্যায়ে ব্যাপারটা পৌঁছালো, তখন কিন্তু উনি মানে মামিমাকে উনি ওনার স্ত্রীকে অনুরোধ করলেন যে তুমি বালা জোড়া খুলে রাখো। তখন সে তো অবাক হয়ে গেল যে সে কি কথা, আপনিই তো বলেছেন বালা পড়ে থাকতে, তাহলে এখন খুলতে বলছেন কেন? তখন উনি কিন্তু নগেন্দ্র নারায়ণ উনি পুরো মামিমার সাথে স্বপ্নে যে মামিমা যা বলেছিলেন সেই কথাটা কিন্তু ওনার স্ত্রীকে বললেন যে এরকম মামিমার, যেহেতু আমি ওই সময় একটা বড় ভুল করে ফেলেছি বিবাহ বাসরে, যেটা আমার তোমাকে দেওয়া উচিত ছিল বালাটা, ওনার শেষ ইচ্ছা সেইটাই ছিল, সেটা যখন আমি দিতে পারিনি, তখন মামি বলেছেন যে এই বালা ওকে খুলে রাখতে বল, তোর স্ত্রীকে খুলে রাখতে বল। যাই হোক, আমি তোমায় অনুরোধ করছি তুমি বালা জোড়া খুলে রেখো। এরপরে ওনাদের যে আর কি পারিবারিক যিনি আর কি পুরোহিত, তখন ওনার সাথেও ওনারা বিধান নেন যে এরকম এরকম ব্যাপার হয়েছে, নগেন্দ্র নারায়ণ বলেন যে কি করা যেতে পারে। তখন তাই শুনে ঠাকুরমশাই বলেন যে হ্যাঁ, ওনার আত্মা, আপনার মামিমার আত্মা, এটা তো আপনি বিরাট দোষের একটা কাজ করে ফেলেছেন। ও আপনার মামিমার যে শেষ ইচ্ছা, হ্যাঁ, অন্তিম যে ইচ্ছা ছিল যে এই বালাজোড়া আপনার স্ত্রীকে আপনি পরিয়ে দেবেন, সেটা যখন আপনি করেননি, এর কারণে কিন্তু ওই আপনার মামিমার যে আত্মা সেটা কিন্তু আপনার উপর কুপিত হয়েছে। হ্যাঁ, এখন দেখুন আমার তো কিচ্ছু করার নেই এক্ষেত্রে, আপনি বরং মন্দিরে গিয়ে বড় ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিধান নিন। তখনকার যুগে এই ব্যাপারগুলো খুবই মানে দেখা যেত যে বিভিন্ন রকম ঠাকুরমশাইদের কাছ থেকে বিধান নেওয়া, কি করা যায় না করা যায় এইগুলো। তো উনি ওই মন্দিরেও যান এবং বড় ঠাকুরমশাইয়ের কাছেও যোগাযোগ করেন, এবং ওনাদের যে পুরোহিত তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তো আপনি মন্দিরে যাবেন, আমি বড় ঠাকুরমশাইকে বলে সমস্ত কিছু ব্যবস্থা করে রাখবো। তো উনি মন্দিরে যান, গিয়ে বড় ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে ওনাকে, তখন উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, এটা করা যাবে। তো ও সমস্ত কিছু ওই মতো হয়, বিধিবিধান মেনে হয়, কিন্তু লাভের লাভ কিন্তু কিচ্ছু হয় না। আর ঠাকুরমশাই আরেকটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আপনি পড়ানো তো দূরের কথা, পড়ানো তো ভুলে গেছেন ঠিক আছে পড়াতে, কিন্তু অবহেলায় বা অনাদরে সেটা কোথায় রেখেছেন সেটাও আপনি ভুলে গিয়েছিলেন, আপনার মনে ছিল না। যদিও আমরা যখন কোনো একটা খুব দরকারি জিনিসকে যদি সযত্নে রাখি, সেটা পারতপক্ষে আমরা ভুলে যাই না, কিন্তু এক্ষেত্রে তো এই ভুলটা তার দ্বারা তো হয়ে গিয়েছিল, এইটা কিন্তু ঠাকুরমশাই বলেন। তো যাই হোক, এরপরে তো কমলা দেবী উনি তো বালা জোড়া খুলে ফেলেছিলেন এবং কোনো আর সমস্যা কিছু ছিল না। বালা জোড়া খুলে কিন্তু অন্যান্য নানাবিধ গহনার বা অলঙ্কারের সাথে, যেহেতু উনি প্রচুর, বললাম তো জমিদারের মেয়ে, প্রচুর তার অলঙ্কার ছিল, তার সাথে কিন্তু বাড়িতেই ওটা কিন্তু একদম সিন্দুকের মধ্যে সুরক্ষিত অবস্থায় ছিল। তা 2 বছর কাটতে না কাটতে নগেন্দ্র নারায়ণের একটি পুত্র সন্তান তিনি হয় আর কি, জন্মায়, যার নাম হচ্ছে মনীন্দ্র নারায়ণ ঘোষ। তাই মনীন্দ্র নারায়ণ ঘোষই হচ্ছে সেই ব্যক্তি যিনি বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী, এবং তিনিই কিন্তু এই ঘটনাটি তার কাছ থেকেই কিন্তু শোনা গেছে। তা সেটা কিভাবে জানা গেছে, কিভাবে শোনা গেছে, সেটা আমি পরে বলছি।
তো যখন মনীন্দ্র নারায়ণ আর এই যে নগেন্দ্র নারায়ণের স্ত্রী কমলা দেবী, উনি কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আর কোনো দিনও বালাটি হাতে দিতে পারেননি। ভাবতে পারেন মানুষের শেষ ইচ্ছা বা শেষ চাওয়া বা অন্তিম ইচ্ছা যাই বলুন না কেন কতটা তীব্র হলে এই রকম ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, এবারে মনীন্দ্র নারায়ণের যখন জন্ম হয়, যখন ওর মানে যেদিনকে ওর মুখে ভাত, সেদিন কিন্তু কমলা দেবী আবার ভাবেন যে বালাজোড়া বার করে পড়ি, কারণ বালাজোড়া খুব সুন্দর ছিল, ওই মকরমুখ বালা। আর শাশুড়ির আশীর্বাদ যেহেতু, উনি ভাবেন যে মনীন্দ্র মুখে ভাতে আমি এটা পড়ি। কিন্তু এটা শুধুমাত্র চিন্তা করার পরই ওনার প্রচণ্ড শরীর খারাপ হয় এবং সেই দুই হাতে কিন্তু অসহ্য যন্ত্রণা শুরু হয়। আবারও কিন্তু সেই মানে বালাজোড়া পরার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়ে যায় এবং উনি অনেক চেষ্টা করেছেন, যেটা মনীন্দ্র নারায়ণ পরবর্তী সময়ে জানিয়েছেন যে উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন, ওনার মায়ের কথা বলেছেন যে মা অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো অনুষ্ঠানে পড়ার জন্য বা কোথাও পড়ার জন্য, কিন্তু তিনি যখনই বালাজোড়া বার করতে যেতেন তখনই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়তেন। হ্যাঁ, বালাজোড়া কিন্তু উনি কিন্তু বার করতে পারতেন না। তা এইভাবেই তো যাই হোক দিন কাটছিল এবং এটা তো মানে উনি যেটা জানিয়েছেন মনীন্দ্র নারায়ণ ঘোষ, সেটা হচ্ছে যে ওনার মা তো যাই হোক ওই মামিমার কাছে মানে প্রার্থনা জানাতেন যে ভুল করে ফেলেছেন ওনার স্বামী। তাছাড়াও কিন্তু ওনার বাবাও কিন্তু মামিমার সেই মৃত আত্মার উদ্দেশ্যে কিন্তু বারংবার প্রার্থনা করেছেন। অনেক বড় বড় বিশাল বিশাল জায়গায় বিধিবিধান মেনে তিনি পুজো দিয়েছেন, প্রায়শ্চিত্ত করেছেন, কিন্তু কিছুতেই কিন্তু কিচ্ছু সুরাহা কিন্তু হয়নি। যেটা হলো পরে যে নগেন্দ্র নারায়ণ ঘোষ তিনি ভেবেছিলেন যে বালাজোড়া যখন পড়াই যাচ্ছে না বা বালাজোড়া ওই ওখানে সিন্ধুকের মধ্যে পড়েই রয়েছে, তখন এই বালাজোড়া খুব কাছের কাউকে গিফট করে দিই বা এই বালাজোড়া বিক্রি করে দিই। যদিও বিক্রি করার ওনাদের দরকার ছিল না, কিন্তু একটা ঘটনা জড়িয়ে রয়েছে যেহেতু বালাজোড়ার সাথে, একটা অস্বস্তি কীরকম যেন, তো সেই জায়গা থেকে উনি এইগুলো ভেবেছিলেন, কিন্তু সেগুলোও কিন্তু সম্ভব হয়নি, এগুলোও কিন্তু উনি করতে পারেননি, কারণ বার করতে যখনই ওনার স্ত্রী গেছেন তখনই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এরপরে তো যাই হোক বালাজোড়া তো ওই বংশেই রয়ে গেল, না কাউকে গিফট করা গেল, না বিক্রি করা গেল, না কেউ পড়তে পারলো, ওই বালা কিন্তু বংশে রয়েই গেল। তো এবারে কি হলো, যখন মনীন্দ্র নারায়ণের বিয়ে স্থির হলো, মনীন্দ্র নারায়ণ ঘোষের বিয়ের সময় নগেন্দ্র নারায়ণ তিনি কিন্তু একটা অপরাধ বোধে ভুগতেন যে মামির দেওয়া কথা তিনি রাখতে পারেননি, এটা দুঃখ হতো তার। আর সেই সময় কিন্তু কমলা দেবী কিন্তু মারা গেছেন। তো নগেন্দ্র নারায়ণ তখন ঠিক করেন যে মনীন্দ্র নারায়ণের যে বউ মানে ওনার বৌমাকে উনি ওই বালাজোড়া দেবেন। তো এই মনে করে উনি যখনই ওই সিন্ধুক থেকে ওই বালাজোড়া আনতে যান তখনই কিন্তু ওনার প্রচণ্ড বুকে একটা তীব্র যন্ত্রণা এবং ছোটোখাটো কিন্তু একটা হার্ট অ্যাটাক হয়ে যায়। এবং তখন উনি বলেন বৌমাকে যে ঠিক আছে বালা তোমাকে পড়তে হবে না, তুমি আশীর্বাদ স্বরূপ ওটাকে তুমি তোমার কাছে রেখে দাও। কিন্তু বৌমাও কিন্তু ওই বালা রাখতে পারেননি, কারণ 2-3 বার করে যতবার বালার কথা উঠেছে বা বালা উনি বার করতে গেছেন ততবারই কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েছেন তীব্রভাবে। তো যাই হোক এইভাবে তো দিনগুলো কাটছিল। এরপরে যখন মানে নগেন্দ্র মামিমা যে একটা তীব্র অভিমান করেছিলেন, হ্যাঁ, যে বালা আমার বালা তুই শুধু পড়ানো তো দূরের কথা,
তুই বালাজোড়া কোথায় রেখেছিস ভুলে গেলি, অবহেলা করলি, বা আমার আশীর্বাদের কোনো মূল্য তোর কাছে রইল না, এই যে অভিমানটা, সেটা যে কতটা প্রকট সেটা কিন্তু নগেন্দ্রনারায়ণ আস্তে আস্তে কিন্তু ফিল করতে পেরেছিলেন। তো একটা জিনিস উনি ফিল করেছিলেন যে এই বালার মধ্যে কিন্তু মামিমার প্রাণটা আটকে রয়েছে, এই বালাটি কিন্তু অভিশপ্ত বালায় পরিণত হয়েছে। এবং ওই যে বালাটি অভিশপ্ত তো উনি বুঝেছেন, কিন্তু ওই বালাটি বা ওই বালাটির উপর একটা অভিশাপ রয়েছে সেটা উনি বুঝতে পেরেছিলেন। ওই বালাটি উনি লক্ষ্য করেছিলেন না কেউ পড়তে পারছে, না কাউকে গিফট করা, বিক্রি করা, এগুলো তো যাচ্ছেই না, উল্টে ওই বালাটি থাকার জন্য কিন্তু বাড়িতে ওনার স্বাস্থ্য কিন্তু দিনে দিনে কিন্তু হানি হতে শুরু করে। এবং তখন কিন্তু উনি মানে এটা এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে উনি কিন্তু রিয়েলাইজ করেছিলেন বা উনি বুঝে গিয়েছিলেন। তো এরপরে উনি সিদ্ধান্ত নেন যে তাহলে বালাটা গলিয়ে ফেলা যাক। এই বালাটি যখন গলাবার কথাটা ওনার মাথায় আসে, তখনই কিন্তু যতবার এসছে ততবারই হয় ব্যবসায়, নয় ওনার নিজের শারীরিক কোনো কারণে আর কি, মানে শারীরিক অসুস্থতার কারণ আসে, কখনো নিজের মামা বা মানে পুত্রবধূ তাদের ওপর কোনো একটা প্রেশার আসে। এই রকম কিন্তু মানে সমস্যাগুলো ওনার সামনে কিন্তু এসে দাঁড়ায়। তো যাই হোক, এরপরে একটা সময় কালের নিয়মে যেটা আমরা জানি, একটা সময় কিন্তু নগেন্দ্রনারায়ণের জীবনাবসান ঘটে। তো জীবনাবসান ঘটার পর মনীন্দ্রনারায়ণ ঘোষ মানে ওনার পুত্র, উনি তখন মনে ভাবেন যে বাবার তো অস্থি গঙ্গাবক্ষে বিসর্জনই হবে, তার সঙ্গে সঙ্গে এইবার বালাটিকে বাড়ি থেকে বের করে আমরা গঙ্গায় বিসর্জিত করি। আর বর্তমান দিনে দাঁড়িয়ে সবার সব গহনা, ওই বাড়িরও সমস্ত গহনা কিন্তু লকারে থাকে। আর মানে ওই একমাত্র বালাজোড়া যেটা কিন্তু ওই বাড়িতে আজও কিন্তু রয়ে গেছে, সুরক্ষিত অবস্থায় রয়ে গেছে, ওটা কিন্তু বাড়ি থেকে বার করা যায়নি কোনোভাবেই আর কি। তো যখন উনি এই কথাটা ভাবেন যে গঙ্গাবক্ষে ওই বালাজোড়া ভাসিয়ে দেওয়া যাবে, বিসর্জিত করা হবে, তখনই কিন্তু সেই দিন মানে যেদিন নগেন্দ্রনারায়ণ ঘোষ মারা গেলেন, সেই দিন কিন্তু একই দিনে তার পুত্রবধূ সিঁড়ি দিয়ে ভয়ঙ্করভাবে পড়ে যান এবং তিনি প্রেগনেন্ট ছিলেন, তার গর্ভস্থ সন্তান কিন্তু নষ্ট হয়ে যায়। বাড়িতে একসাথে দুটো মৃত্যু ঘটে। একজন বাড়ির কর্তার মৃত্যু ঘটে, আরেকজন হচ্ছে যে তার পুত্র মানে যে কি বলবো, তার পুত্রের যে সন্তান আসছিল, সেই শিশু সন্তান, সে কিন্তু ভূমিষ্ঠ হওয়ার আগে সেও কিন্তু চলে যায়। তো এই ঘটনার পর এখন মনীন্দ্রনারায়ণের যে উপলব্ধিটা হয়েছে সেটা হচ্ছে, এমনি মনীন্দ্রনারায়ণ বা তার ফ্যামিলি বা তাদের বংশধরেরা সবাই ঠিকঠাক আছে, ওই বালা জোড়াই যা একটা বিরাট দুশ্চিন্তা বা অশান্তির কারণ। কিন্তু মনীন্দ্রনারায়ণের যে উপলব্ধিটা এখন হয়েছে সেটা হচ্ছে তিনি আর বালার কথা ভাবেন না। নগেন্দ্রনারায়ণ জীবিত থাকা অবস্থাতেই ওই বালা জোড়াটিকে সুন্দরভাবে র্যাপ করে একটি জায়গায় সুরক্ষিতভাবে রেখে গেছেন এবং সবাইকে বলে গেছেন যেহেতু ওই বালার উপর একটা অভিশাপ রয়েছে বা অভিশপ্ত বালা, সেটি যেন পড়া তো দূরের কথা, কেউ যেন ছুঁতেও না পারে, সেরকম একটি জায়গায় তো সেটি রয়েছে, বাড়িতেই রয়ে গেছে। আর এই যে মনীন্দ্রনারায়ণ ঘোষ, উনিও কিন্তু এখন আর ওই বালার কথা কিছু ভাবেন না, উনি ভাবেন যে ওই বালা নিজেই নিজেকে রক্ষা করবে, এরকম ব্যাপারটা আর কি। তো আর তার এটাই উপলব্ধি তার, এবং তিনি তার এক দুঃসম্পর্কের ভাগ্নিকে কিন্তু এই পুরো ঘটনাটি বলেন, যার কাছ থেকে পৃথা ঘোষ, যার ঘটনা আমি শেয়ার করছি, তিনি কিন্তু এই ঘটনাটি জানতে পারেন। তো এই চলছিল, এরকমভাবেই কিন্তু ব্যাপারটা চলতে থাকে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে
মানে ওনার মামার তো মামি মারা যাওয়ার পর মামা তো খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং আগের এপিসোডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে তখন কিন্তু নগেন্দ্রনারায়ণ মামাকে নিয়ে কিন্তু আদিত্যনাথের বাড়ি চলে আসে, যেটা তার হবু শ্বশুর বাড়ি ছিল। তখন অবধি কিছু ফাইনাল কিছু হয়নি যে এই বাড়ির মেয়েকে তিনি বিয়ে করবেন, এরকম কিছু ইয়ে ছিল না। যাই হোক, উনি ওনার কাজের সুবিধার্থেই যে মামার বাড়ি বারবার করে যাবেন আসবেন, তো উনি নিয়ে চলে এসেছিলেন মামাকে। তখন কিন্তু মামির ব্যবহৃত কোনো জিনিস কিন্তু তিনি আনেননি। হ্যাঁ, গয়না নিয়ে এসেছিলেন বা ওই বালাজোড়াও নিয়ে এসেছিলেন, কিন্তু শাড়ি জামা কাপড় আসবাবপত্র কিচ্ছু কিন্তু তিনি আনেননি। তো যাই হোক, আর ও বাড়ি যাওয়ার তো কোনো প্রয়োজন পড়েনি। এবার যখন অনেক দিন বাদে উনি কিন্তু তখন ভাবেন, যখন নগেন্দ্রনারায়ণের যথেষ্ট বয়স হয়ে গেছে, তখন উনি কিন্তু ভাবেন যে এইবারে আমি ওই বাড়িটা বিক্রি করে দিই, আর ফালতু বেকার পড়ে আছে। তো ওখানে যে আসবাবপত্র যা কিছু ছিল তাই সমেতই কিন্তু উনি বিক্রি করে দেবেন মনস্থির করেন, এবং অনেকটা বয়স হয়ে গেছে। তো উনি কিন্তু ভেবেও ছিলেন যে এই বালাজোড়াকে ওই বাড়িতে রেখে আসবেন, সেটাও কিন্তু সম্ভব হয়নি। তো যখন উনি ওই বাড়িতে একবার গিয়েছিলেন, অনেক তখন তার বয়স, তখন কিন্তু নগেন্দ্রনারায়ণ গিয়ে দেখেছিলেন যে পুরো জানলা দরজা সব কিছু বন্ধ, একটা বন্ধ বাড়ি যাকে বলি আমরা, সব কিছু। কিন্তু আয়নার যে কাঁচটা, ড্রেসিং টেবিলের আয়নার যে কাঁচটা, সেটায় মনে হচ্ছে কেউ যেন একটা ঢিল মেরে আয়নাটা ভেঙে দিয়েছে। এটা কেন? একটা বদ্ধ ঘরের মধ্যে একটা আয়না এইভাবে কিভাবে ক্র্যাক হয়ে যায় তার কোনো আভাস কিন্তু তিনি পাননি, যে কেন এটা কি ঘটেছিল বা কেন এটা হয়েছিল। তো এইভাবে এইটুকুই তার নজরে পড়েছিল, কি কেন সেটা কিন্তু বোঝা যায়নি। তো এই যে ভাগ্নি, মানে বললাম যে মনীন্দ্রনারায়ণ ঘোষের যে ভাগ্নি, তো উনি পৃথাকে বলেছে যে তুমি যদি চাও তাহলে তুমি এই ঘটনাটি শেয়ার করতে পারো। কিন্তু পৃথার মতো হয়তো একজন কি দুজন লোক, বাইরের লোক জানে ব্যাপারটা সম্পর্কে, কিন্তু ম্যাক্সিমামটা হচ্ছে নিজেদের লোকেরা ছাড়া এই ব্যাপারটা কিন্তু বাইরে প্রকাশ করা হয়নি। এবং যে কারণে কিন্তু পৃথা যেটা জানিয়েছে, বা আমি একদম ঘটনার শেষে এসে আপনাদের বলছি, ওনাদের নগেন্দ্রনারায়ণ ঘোষ বা মনীন্দ্রনারায়ণ ঘোষ, আমি এই যে নামগুলো বলেছি, নারায়ণ কথাটা ঠিক আছে, ঘোষ কথাটাও ঠিক আছে, কিন্তু নামগুলো কিন্তু ওনাদের নয়। ওই ভাগ্নি যিনি, উনি বলেছেন উনি নিজেও কিন্তু কোনোদিনও বালাটি সাহস করে দেখতে পারেননি বিপদের আশঙ্কায়। উনি বলেছেন যে মানুষের কৌতূহলের তো শেষ নেই, একে এই একটা অভিশপ্ত বালা বা বালাটির উপর যে অভিশাপ আছে তাই নিয়ে ওনারা জেরবার। এরপরে মানুষের কৌতূহল, হ্যাঁ, এর উপরে একটা মানে আরও একটা কি বলবো ঝামেলা তৈরি হবে, সেই কারণে উনি বারবার করে স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে গ্রামের নাম বা আমাদের নামগুলো তুমি বলো না। তো ও সেই মতো বলেছে, এবং আমি সেই মতো শেয়ার করলাম। আমাদের ঘটনাটা দিয়ে তো শোনা দিয়ে দরকার, সেইটুকু হলেই যথেষ্ট। আর উনি যেটা আরও বলেছেন যে এই যে একটা অভিশপ্ত বালা, হ্যাঁ, যদিও অভিশাপ এই ব্যাপারটাকে ওনারা বলেননি, কিন্তু অভিশপ্ত বালা বা বালাটির ওপর যে অভিশাপ রয়েছে, যে বালাটিকে কখনোই বাড়ির থেকে বার করা হয়নি, এই বর্তমান দিনে যেখানে গয়নার অন্যান্য গহনা সমস্ত লকারে রয়েছে, সেখানে কিন্তু এই বালাটি কিন্তু ওই বাড়িতেই রেখে দেওয়া হয়েছে। পরিবর্তনের মধ্যে একটাই পরিবর্তন নগেন্দ্রনারায়ণ ঘোষ করে গেছেন, সেটা হচ্ছে একটা বালার বক্স এনে তার মধ্যে বালাটিকে সুন্দর করে র্যাপ ট্যাপ করে উনি রেখে গেছেন, যাতে ছোঁয়া পর্যন্ত লাগে না। তা ওনারা আর বালাটা নিয়ে সেভাবে ভাবিত নয় যদিও, কারণ সেটা আর কেউ পড়ারও চেষ্টা করে না, আর কোনো কিছু চেষ্টা করে না বা ছোঁয়ে। আর নগেন্দ্রনারায়ণ ঘোষও বলে গেছেন যে যেহেতু অভিশাপ রয়েছে ওই বালার উপর, ওই বালা কেউ যেন টাচ না করে। কিন্তু এই ভাগ্নি যিনি আর কি, উনি কিন্তু বলেছেন পৃথা ঘোষকে যে খালি আমরা এখন ভাবি যে যদি এই বালাটা কোনোদিনও আমাদের ওই মানে ভাগ্নি মানে ওনার মামার বাড়ির ঘটনা উনি বলেছেন, তো মামার বাড়ি থেকে যদি বালাটা কোনোদিনও চুরি হয় তাহলে তার কপালে কি অপেক্ষা করছে, এটাই খালি আমাদের এখন চিন্তার কারণ, আর কিছু নয়। তো বন্ধুরা,
মানে আমার এই চ্যানেলে যারা দীর্ঘদিন ধরে শুনছেন তারা দেখবেন আমার এই যে ঘটনাগুলো আমি বলি আলাদা আলাদা ফ্লেভার পাবেন তার মধ্যে। হ্যাঁ, আলাদা ফ্লেভারের আমি ঘটনাগুলো বলার ম্যাক্সিমাম চেষ্টা করি। এই ঘটনার শুরুতে আমি বলেছিলাম কতটা ভৌতিক, কতটা আপনারা ভয় পাবেন তা আমি জানি না, কিন্তু ঘটনাটি আমার অদ্ভুত রকম একটা লেগেছে। যে আমাদের পরিবারে, প্রত্যেকটা পরিবারই তো মৃত্যু ঘনায়, তখন কিন্তু আমরা আমাদের প্রিয়জনের কাছে অনেক সময় তারা বলেন বা আমরা জিজ্ঞাসা করি, হ্যাঁ তুমি বলো না, তোমার কি চাও, তুমি তুমি শেষ ইচ্ছা তোমার কি, বলো না। কিন্তু আমরা অনেক সময় পূরণ করতে পারি বা অনেক সময় করা হয়ে ওঠে না। কিন্তু এই ইচ্ছার যে কি জোর, হ্যাঁ, কি ভীষণ যে চাওয়া, সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। কাজে আমার মনে হয় আমাদের প্রত্যেক মানে কাছের জনের শেষের সেই দিনটায় দাঁড়িয়ে অন্তত তার সকল ইচ্ছে পূরণ করা উচিত। তো আজকে বন্ধুরা, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাতে পৃথা যেমন খুশি হবে আমারও ভালো লাগবে যে ভৌতিক, চূড়ান্ত ভৌতিক, আমি তো এরকম ঘটনা বলি না যে দেখলাম কোনো একটা গাছের ডালে বসে কেউ পা দোলাচ্ছে, হ্যাঁ, বা কোথাও একটা গা ছমছমে ব্যাপার হেঁটে চলে গেল, হ্যাঁ, এই ধরনের ঘটনা তো আমি বলি না, আমি পছন্দও করি না। তো এটা তো একটা অদ্ভুত ঘটনা, এটাও তো একটা আত্মা বা সোল, তার একটা চাওয়ার ব্যাপার বা তার একটা অভিমানের ব্যাপার। এটা এই জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে ঘটনাটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্ট করবেন এবং আপনারাও, আমি কমেন্ট টুকটাক দেখেছি, আপনারা অনেকে বলেছেন যে আমার ফোন নাম্বার চেয়েছেন, আমি পরবর্তীতে দিয়ে দেবো। আপনাদের অনেকের ঘটনা পাঠাবার ইচ্ছা আছে, আমি অবশ্যই আজকালের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার। আর একটু শেয়ার করবেন যদি মনে হয় যে বন্ধুদের সাথে ঘটনাটি শেয়ার করা যাবে। এবার দেখুন, সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তা সেক্ষেত্রে যদি মনে হয় যে আমায় দিয়ে কাজ চলবে বা সবাইকে জানাতে পারবেন, তাহলে একটু আমাকে নক করবেন। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ আমায় শুনলেন, অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে বলা যে আপনারা চিরটা দিন আমার পাশে থেকেছেন যবে থেকে আমি আপনাদের সামনে আসছি, তা সেই রকমভাবেই আমি চাইবো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ঘটনার সাথে আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার।